আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। স্থানীয় পর্যায়ে আমরা যেন এই ধরনের অপ্রীতিকর কথা, ভয়ভীতিকর পরিবেশ এগুলো তৈরি হতে না দেখি। কয়েক জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তারেক রহমানের সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচার। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য ওনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপামজনক অত্যন্ত খুশি। কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কিশোরগঞ্জ যেভাবে উৎপাত করতেছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। মার্ডার, খুন, লুটপাট, ছিনতাইকারী এগুলো দমন হয়েছে না, আর নির্বাচন তো বহুত একটা ব্যাপার পারে না। রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে, সকাল থেকে রোগী ভোগান্তি। হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি আন্দোলনকারীদের। এত রোগী আর ডাক্তাররা যদি কর্মবিরতি করে তাহলে এই রোগীগুলোর অবস্থা কি হবে? ইন্টার্ন ডাক্তার নাকি শুনলাম ধর্মঘটে গেছে, রোগীর অবস্থা তো দেখতে পাচ্ছেন। এই ধর্মঘট যদি না থাকে তাহলে হয়তো আমাদের সবাই দেখাশোনা করতে পারতো, রিপোর্টও করতে পারতেছি না। তীব্র শীত ও কুয়াশায় কুড়িগ্রামে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। গোপালগঞ্জের চাষিদের কপাল পুড়েছে নিম্নমানের বীজের। প্রতীক বরাদ্দ কার্যক্রমে দিনভর সরব ছিল সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো। সকাল থেকে শুরু হয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মানা চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সারা দেশে দিনভর উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। আচরণবিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। প্রার্থীগণ এসেছেন, আমরা নির্বাচনী আচরণ বিধি এবং প্রচারণা কিভাবে করবে, কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি। এরপর একে একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান, আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক। এবারের নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা। 2001 সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সৌহার্দ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি, এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাআল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। কেউ শত শত লোকের মধ্যে। এদিকে প্রতীক বরাদ্দ কার্যক্রমেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের। এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা। বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে, তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব। রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা। পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। তাদের স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মী নির্বাচনের পরে দেখে নেব ভোটটা যদি অন্য জায়গায় যায়, স্টেটমেন্ট নিচ্ছে একেবারে। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা করা যাবে পর্যন্ত। এবার নির্বাচনে প্রায় 12 কোটি 77 লাখ ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
21 বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের 3 জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শেষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপি। সবশেষ 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, আরেকদিকে শুনতে চায় 31 দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচির মধ্যে ঠিক কী বলেন। তারেক রহমানকে স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে। পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে। স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের সিলেটে আসতেছেন। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপম জনগণ অত্যন্ত খুশি। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। জবাই আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। 17-18 বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই। এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে আসবে। তিনি তো সারা দেশের জন্য একজন দ্রষ্টব্য মানুষ, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি যখন আসবেন তার নিরাপত্তা মানে শহরের নিরাপত্তা, জনপদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। এভাবে সাড়া পাচ্ছি, এইগুলো দেখে মনে হচ্ছে আমরা যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কী পরিমাণ উপস্থিতি, তার চেয়ে বহুগুণ বেশি উপস্থিতি আমরা সাড়া পাচ্ছি। দলীয় নেতাদের মতে বাংলাদেশ তথা সিলেট নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ জমায়েত হবে এই জনসভায়। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অথচ নির্বাচনকালে নিরাপত্তা নিয়ে কুমিল্লায় বাড়ছে উদ্বেগ। 24-এর গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সীমান্ত ঘেঁষাই জেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চোরাকারবারীদের হাতে দেশি বিদেশি অস্ত্রের মহড়া যেন নিত্যদিনের চিত্র। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে কতটা নিরাপদ হবে ভোটের মাঠ? 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লার একাধিক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়। সেই সময় লুট হয়ে যায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি। বছর পেরোলেও পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনও। একথা স্বীকারও করেছেন কর্মকর্তারা। তবে নির্বাচনের আগে নতুন করে দেশে যেন অস্ত্র ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে বিজিবি।